শুরুতে জানিয়ে দেব ফিলিস্তিনিদের প্রতি সংহতি, ইসরায়েলি জাহাজে ইয়েমেনিদের নতুন হামলা। জানিয়ে দেব হুতি বিদ্রোহীদের প্রশংসায় পঞ্চমুখ ইরানের নতুন প্রেসিডেন্ট। এছাড়া রয়েছে দক্ষিণ চীনে যৌথ নৌ মহড়া চালাচ্ছে রাশিয়া ও চীনা বাহিনী। জানিয়ে দেব ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দায়ের করা গোপন নথির মামলা খারিজ। সর্বশেষ জানিয়ে দেব গাজায় যুদ্ধের ধ্বংসাবশেষ সরাতে লাগবে কয়েক বছর বলছে জাতিসংঘ। এদিকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলি জাহাজে ইয়েমেনিদের নতুন হামলা। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনে সমর্থিত সামরিক বাহিনী নতুন করে ইহুদিবাদী ইসরায়েলের বাণিজ্যিক জাহাজ এবং সামরিক অবস্থানে হামলা চালিয়েছে। ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকার আল মাওয়াসি শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনারা সম্প্রতি যে গণহত্যা চালিয়েছে তার জবাবে এবং ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলি জাহাজ ও সামরিক অবস্থানে হামলা চালানো হয়েছে। জেনারেল সারি বলেন, এডেন উপসাগর MSC ইউনিফিক নামে ইসরায়েল জাহাজে ইয়েমেনি সশস্ত্র বাহিনী যৌথভাবে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। দ্বিতীয় অভিযানে ইসরায়েলের ভেতরে কয়েকটি সামরিক অবস্থানে সেনারা ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। ইসরায়েলের দক্ষিণে উম্মুল রাশরাশ এলাকায় এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন তিনি, এবং সফলভাবে হামলার লক্ষ্য অর্জিত হয়েছে বলেও দাবি করেন। জেনারেল সারি সতর্ক করে বলেন, গাজা উপত্যকার উপর থেকে ইসরায়েলি অবরোধ প্রত্যাহার এবং সেখানে বর্বর আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর হামলা অব্যাহত থাকবে। সেই সাথে জেনারেল সারি ফিলিস্তিনিদের প্রতি সমস্ত আরব ও মুসলিম দেশের বাহিনীকে তাদের ধর্মীয় ও নৈতিকতা মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানান। এদিকে হুতি বিদ্রোহীদের প্রশংসা ইরানের নতুন প্রেসিডেন্ট। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের প্রশংসা করেছেন ইরানের নবনির্বাচিত নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি ফিলিস্তিনিদের প্রতি সমর্থনের জন্য সশস্ত্র গোষ্ঠীকে ধন্যবাদ জানান। হুতি সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের চেয়ারম্যান মাহাদি আল মাসাতের সঙ্গে এক ফোন আলাপে পেজেশকিয়ানের এই প্রশংসা করেন। তিনি লোহিত সাগরে হুতিদের পদক্ষেপকে সাহসী সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন। গাজা সংঘাত শুরু হওয়ার পর থেকে হুতিরা লোহিত সাগরে চলাচলকারী জাহাজে হামলা শুরু করে। তাদের দাবি, শুধু ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোতে তাদের লক্ষ্যবস্তু এবং এই হামলার কারণে লোহিত সাগরে চলাচলকারী অন্যান্য জাহাজ এবং বাণিজ্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। হুতি হামলায় কমপক্ষে 70টি জাহাজ আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত 4 জন ক্রু নিহত হয়েছেন এবং 2টি জাহাজ সম্পূর্ণ ডুবে গেছে। তাছাড়া একটি বাণিজ্যিক জাহাজ হুতিদের কবজায় রয়েছে। হুতি হামলায় লোহিত সাগর দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজও রেহাই পাচ্ছে না। এতে বিশ্ব বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই রুট দিয়ে বছরে $1 ট্রিলিয়ন বাণিজ্য হয়। হুতি হামলায় এই বাণিজ্যের পরিমাণ হ্রাস পেয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই হামলায় বিশ্ব বাণিজ্যের প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। খবরে বলা হয়েছে, হুতিদের প্রতি পেজেশকিয়ানের সমর্থন এবং এই অঞ্চলে ইরান সমর্থিত অন্যান্য গোষ্ঠীর সঙ্গে সাম্প্রতিক যোগাযোগের সামঞ্জস্য রয়েছে। গত সপ্তাহে তিনি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক কার্যালয়ে চিঠি দেন। তাতে তিনি যুদ্ধে হামাসকে সর্বাত্মক সহযোগিতা এবং সমর্থনের প্রতিশ্রুতি দেন। এর আগে পেজেশকিয়ান লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সেক্রেটারি জেনারেলকে অব্যাহত সমর্থনের আশ্বাস দিয়েছিলেন, যা নতুন প্রশাসনের অধীনে ইরানের আঞ্চলিক নীতির ধারাবাহিকতা প্রতিফলিত করে। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ বলেছিলেন, ইরানের প্রেসিডেন্ট পরিবর্তনে হিজবুল্লাহ এবং এই অঞ্চলে ইরান সমর্থিত অন্যান্য গোষ্ঠীর প্রতি তেহরান সমর্থনকে পরিবর্তন করবে না। এদিকে দক্ষিণ চীনে যৌথ নৌ মহড়া চালাচ্ছে রাশিয়া ও চীনা বাহিনী। চীন ও রাশিয়ার দক্ষিণ চীনের একটি সামরিক বন্দরে যৌথ নৌমহড়া শুরু করেছে। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সাথে যখন এই দুটি দেশের টানপোড়েন এবং উত্তেজনা চলছে, তখনই রাশিয়া ও চীন এই যৌথ মহড়া শুরু করল। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যৌথ সমুদ্র 2024 নামে এই মহড়া গতকাল থেকে গুয়াংডং প্রদেশের ঝাংজিয়াং শহরের কাছে শুরু হয়েছে এবং আশা করা হচ্ছে আরও 2-1 দিন এই মহড়াটি চলবে। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতি অনুসারে, চীন ও রাশিয়ার সেনা সম্প্রতি পশ্চিম ও উত্তর প্রশান্ত মহাসাগরে টহল দিয়েছে এবং আন্তর্জাতিক এই মহড়ার সাথে আঞ্চলিক পরিস্থিতির কোনো সম্পর্ক নেই। এছাড়া কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে এই হামলা মহড়া চালানো হচ্ছে না। চীনা রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম CCTV জানিয়েছে, যৌথ মহড়ায় ক্ষেপণাস্ত্র বিরোধী মহড়া, সমুদ্র হামলা এবং বিমান প্রতিরক্ষা অন্তর্ভুক্ত থাকবে।
বুধবার ওয়াশিংটনে ন্যাটো জোটের শীর্ষ সম্মেলনে ৩২ দেশ সদস্য অনুমোদিত একটি বিবৃতি প্রকাশ করা হয়। এতে বেইজিংকে ইউক্রেনে চলমান যুদ্ধের জন্য রাশিয়ার চরম সাহায্যকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। এদিকে ডোনাল্ড ট্রাম্পের দায়ের করা গোপন নথির মামলা খারিজ। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন পারমাণবিক কর্মসূচির গোপন নথিসহ শতাধিক গোপন নথি ব্যক্তিগত জিম্মায় রাখা এবং সেগুলোর অব্যবস্থাপনার অভিযোগে দায়ের করা মামলায় খারিজ দিয়েছে দেশটির একটি আদালত। সোমবার দেশটির ফ্লোরিডা অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট আদালতের বিচারক অ্যালিন কানন মামলাটি খারিজ করেছেন। রায়ে তিনি বলেছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নথি গোপন করার মামলায় দায়েরকারী বিশেষ কাউন্সিলে জ্যাক স্মিথের নিয়োগ সংবিধানসম্মত ছিল না। মামলাটি খারিজ করে দিয়ে বিচারক অ্যালিন কানন বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ কাউন্সিলের পদের জন্য স্মিথকে নিয়োগ দেওয়ার নাম ঘোষণা করা হয়নি। এমনকি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটও তার নিয়োগের নিশ্চিত করেনি, ফলে তার নিয়োগ অবৈধ এবং তার সংবিধানের নিয়োগ সংক্রান্ত বিধির লঙ্ঘন। সোমবার দেশটির উইসকনসিন রাজ্যে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন শুরু হয়েছে। সম্মেলন থেকে আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন পাবেন ডোনাল্ড ট্রাম্প। একদিন আগে পেনসিলভানিয়া দলের আয়োজিত এক নির্বাচনী সমাবেশে বন্দুক হামলার শিকার হন ডোনাল্ড ট্রাম্প। এই হামলায় ঘিরে যুক্তরাষ্ট্রের রাজনীতি এখন উত্তাল হয়ে উঠেছে। ঠিক সেই সময়েই সম্মেলনের প্রথম দিনেই ট্রাম্পের বিরুদ্ধে দায়ের করা বহুল আলোচিত মামলাটি খারিজের রায় দেয় আদালত। সাবেক প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়মুক্তি পাওয়ার অধিকার রাখেন, এমন যুক্তিতে ফেডারেল আদালত গোপন নথি মামলার খারিজের আবেদন করেছিলেন তার আইনজীবী। এর আগে গত ১ জুলাই দেশের প্রেসিডেন্টের পদে থাকা অবস্থায় যেসব দাপ্তরিক অপরাধমূলক পদক্ষেপ নিয়েছিল সেসবের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প আংশিক দায়মুক্তি ভোগ করবেন বলে রায় দেয় দেশটির সুপ্রিম কোর্ট। গোপন নথির মামলায় তদন্তকারীদের মিথ্যা তথ্য দেওয়া এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথি নিজের ফ্লোরিডা এবং স্টেটের বলরুমে এবং বাথরুমে রাখার অভিযোগ আনা হয়েছিল। তবে ট্রাম্পের দাবি তিনি কোনো অন্যায় করেননি। এদিকে গাজায় যুদ্ধের ধ্বংসাবশেষ সরাতে লাগবে কয়েক বছর বলছে জাতিসংঘ। গাজা উপত্যকা থেকে প্রায় ৪ কোটি টন যুদ্ধের ধ্বংসাবশেষ সরাতে প্রায় ১৫ বছর সময় লাগবে। এতে খরচ হবে $৫০ কোটি থেকে $৬০ কোটি। জাতিসংঘের এক মূল্যায়নে এই কথা বলা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এই খবর জানিয়েছেন। জাতিসংঘের পরিবেশ কর্মসূচি গত মাসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, গাজায় ১,৩৭,২৯৭টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মোট ভবনের অর্ধেকেরও বেশি। এর মধ্যে প্রায় ১/৪ ধ্বংস হয়ে গেছে, ১০ ভাগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১/৩ মাঝারি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই ধ্বংসাবশেষ ফেলার জন্য ২৫০ থেকে ৫০০ হেক্টর জমির প্রয়োজন হবে। তবে এটি কতটুকু ধ্বংসাবশেষ পুনর্ব্যবহার করা যাবে সেটির উপর নির্ভর করে। গত মে মাসে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি জানিয়েছিল, যুদ্ধে ধ্বংস হওয়া বাড়িঘর পুনর্নির্মাণ করতে ২০৪০ সাল পর্যন্ত সময় লাগতে পারে। সবচেয়ে আশাব্যঞ্জক পরিস্থিতির মধ্যে মোট খরচ হতে পারে $৪০ বিলিয়ন।